দেখতে দেখতে 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে অপারেশন সিঁদুরে। তো এই আমরা যদি গত 1 মাস পেছন ফিরে দেখি, এই অপারেশন সিঁদুরের পর আমাদের রাজনৈতিক দল, দেশের প্রধান রাজনৈতিক দল থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক শিবির, তাদের নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখতে পারবো তারা বিদেশে এক কোটানকোট, কিন্তু দেশের মধ্যে তারা একে অন্যকে আক্রমণ করতে কিন্তু কোনো অবস্থাতেই তারা ছাড় দিচ্ছে না। তারা সেনার যে সাফল্য, সেটাকে সবাই কুর্নিশ করলেও একে অপরকে কিন্তু ক্রমাগত আক্রমণ করে চলেছে ভারতের নানা প্রান্তে। আজকে চলুন আমরা এই বিষয়ে আলোচনা করি। অপারেশন সিঁদুরের পর আমরা যেটা লক্ষ্য করলাম যে পৃথিবী জুড়ে টোটাল 7টা দল পাঠালো কেন্দ্রীয় সরকার, এবং এই 7টা দলের মধ্যে সমস্ত দলের প্রতিনিধিরা ছিল। তো এবং সেই সমস্ত দলের প্রতিনিধিদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই বাছা হয়েছে। অন্য দল যেমন কংগ্রেস যে নামগুলো দিয়েছিল সেইগুলো তারা গণ্যও করেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস বেঁকে বসায় তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পরবর্তীকালে ইউসুফ পাঠানের জায়গায় তারা ইনক্লুড করে। কিন্তু কিন্তু যদি আপনারা দেখেন যে আসাদুদ্দিন ওয়েসি, যিনি একটা সময় কোট আনকোট দেশদ্রোহীদের ভাষায় কথা বলতেন, বারবার করে তাকে এই আক্রমণ করা হয়েছে সংসদের মধ্যে, সংসদের বাইরে, কিন্তু আজ হায়দ্রাবাদের এই সাংসদ কিন্তু সব থেকে বড় দেশপ্রেমী, এবং হায়দ্রাবাদ জুড়ে ওয়েসি কে দেশপ্রেমী বলে উল্লেখ করা হচ্ছে। যে কিছুদিন আগেও যখন ওয়াকআপ নিয়ে তিনি গলা ফাটিয়েছিলেন, তখন কিন্তু তাকে দেশদ্রোহী বলা হচ্ছিল। বিশেষ করে যে সমস্ত কট্টরবাদী দলগুলো আছে তারা বারবার করে পাকিস্তান টেরোরিস্টরা পাকিস্তানের সরকারের সেনাবাহিনীর মদতে পহেলগাঁওতে আক্রমণের পর থেকেই কিন্তু আমরা ওয়েসিকে দেখলাম অল আউট পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু আক্রমণ শুরু করেছে। এবং অন্য রাজনৈতিক দলের নেতারা যে ভাষায় আক্রমণ করছেন, তার থেকে আরও আক্রমণাত্মক ছিলেন হায়দ্রাবাদের এই সাংসদ, এবং তাকে কিন্তু একটি দলের প্রতিনিধি হিসেবেও পাঠানো হয়, এবং সেখানে গিয়ে তিনি কিন্তু সরাসরি যে টোনে কথা বলেছেন সেটা বিশ্ব দরবারে ভারতকে তুলে ধরেছেন, এবং পাকিস্তানের অস্বস্তি বাড়িয়ে দেওয়ার পক্ষে অনেক গুণ। এবার আসুন আমরা দেখি কংগ্রেসের কথায়। কংগ্রেস যখন প্রথম সর্বদলীয় বৈঠক হয়েছিল, তারপরে কিন্তু তারা বলেছিলেন যে পেহেলগাঁওয়ের পর রাহুল গান্ধীদের যখন ডাকা হয়েছিল, যে তারা এই ইস্যুতে ভারতের সঙ্গে এক আছেন, আর কি এক টোনে সবাই মিলে কথা বলবেন। প্রথমেই সেটার ছন্দপতন ঘটল। আমরা দেখলাম কোন দল, প্রতিনিধি দল পাঠানো হবে, সেটা কংগ্রেস যাদের নাম প্রস্তাব করেছিল সেখান থেকে না নিয়ে শশী থারুর, সলমান খুরশিদ এদের পাঠানো হয়। এবার শশী থারুর গিয়ে যে কথাগুলো বলছেন, সেটা কিন্তু বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে কথা বলছেন তার থেকে কিন্তু সম্পূর্ণরূপে বিপরীত। শশী থারুর আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বলে এসেছেন যে ভারত এবং পাক সংঘাত, সামরিক সংঘাত যে বন্ধ হয়েছে, সেটা পাকিস্তান সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীকে অনুরোধ করেছিল ওই স্ট্রাইকের পর, ভয় পেয়ে গিয়ে, তারপরেই এই সংঘাত বন্ধ হয়েছে। এর মধ্যে কোনো তৃতীয় পক্ষের ইন্টারফিয়ারেন্স নেই। অর্থাৎ যে দাবি ডোনাল্ড ট্রাম্প করছেন যে তিনি মধ্যস্থতা করেছেন, তিনি বাণিজ্য বা বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়েছেন, তার ফলে এটা হয়েছে, কিন্তু শশী থারুর সেটা সপাটে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। শশী থারুরের বয়ান যখন এটা, তখন আমরা উল্টো দিকে কি দেখছি, কংগ্রেসের নেতারা রাহুল গান্ধী থেকে জয়রাম রমেশ বারবার করে আক্রমণ করছেন দেশের মধ্যে নরেন্দ্র মোদীকে। ভোপালের একটি সভায় গিয়ে রাহুল গান্ধী তো উচ্চগ্রামে বলেই এলেন, নরেন্দ্র সারেন্ডার। ফোন এলো
এবং তার ফলে পাকিস্তানে যে সংঘর্ষ সেটা বন্ধ করে দেওয়া হলো। একইভাবে কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ প্রথম এক্স হ্যান্ডেলে এবং বারবার করে আহ, যে নরেন্দ্র মোদীর যে দুর্বল নেতৃত্বের ফলে পাকিস্তানকে কবজায় পেয়েও আরো পাকিস্তানের ঘাড় মুটকে দেওয়া যায়নি, সেই কথাটাই কংগ্রেস বারবার করে বলে চলেছে। এবার আসুন তৃণমূল কংগ্রেসে আমরা এসে দেখলাম যে অমিত শাহ কলকাতা এলেন এবং নেতাজি ইন্ডোরের সভায় সরাসরি তৃণমূল কংগ্রেসকে তুলনা করে বললেন যে সংখ্যালঘু ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরের বিরোধিতা করছেন, আর কোনো কারণ নেই। তাদের একমাত্র টার্গেট হচ্ছে সংখ্যালঘু ভোট। এই কারণেই সেনার যে কৃতিত্ব তারা তাকে ছোট করছেন। ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়ে বিশ্বের দরবারে ভারতীয় সেনাবাহিনী যেভাবে সাহসিকতার পরিচয় দিয়েছে তাকে কুর্নিশ জানিয়েছেন এবং প্রয়োজনে বলে এসেছেন যে ভবিষ্যতে যদি পাকিস্তান নিজেদের শুধরে না নেয় ফলে যারা যে ভাষা বোঝেন তাদের সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। আবার তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক পাণ্ডবেশ্বরের নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি কিন্তু অনায়াসে বলে দিতে পারেন যে এই পহেলগাঁওয়ের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল এবং সেখানে অপারেশন সিঁদুরে পুরো নাটক হয়েছিল। অর্থাৎ সত্যি ভারতীয় রাজনীতি এক অদ্ভুত গতি, যে এখন এমন বিষয় হয়ে গেছে দেশের নিরাপত্তা নিয়ে কোনো ঘটনা ঘটলেও সবাই এক সুরে কথা বলা যায় না। তার নানাবিধ কারণও আছে। প্রধান কারণ অনেকগুলোর মধ্যে একটা যে পারস্পরিক আস্থা বা বিশ্বাস রাজনৈতিক দলগুলোর মধ্যে একদম তলা নিতে গিয়ে ঠেকেছে। কেউ কাউকে বিশ্বাস করেন না, কেউ এক নেতার আর এক নেতার ওপর কোনো রকম আস্থা নেই, এক নেতা আর এক নেতাকে সম্মান দিতে পারেন না, যেটা সব থেকে বড় জায়গা। যে দেশের প্রধান দুই রাজনীতির মুখ নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী, আপনারা দেখবেন বারবার করে নরেন্দ্র মোদী সবসময় গান্ধী পরিবারের বিরুদ্ধে মুখ খোলেন। সেটা জওহরলাল নেহরু থেকে ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী, তার বিভিন্ন বক্তৃতায় গান্ধী পরিবারের প্রতি তার যে রাগ, তার যে বিদ্বেষ সেটা ফুটে ওঠে। অন্যদিকে রাহুল গান্ধী বোন প্রিয়াঙ্কা তারাও কিন্তু বারবার করে নরেন্দ্র মোদীকে ছোট করেন এবং সেই সোনিয়া গান্ধীর কথা তো বলেই আছে, মত কি সওদাগর, তারা কোনো অবস্থাতেই নরেন্দ্র মোদীকে মেনে নিতে পারেন না প্রধানমন্ত্রী হিসাবে। তাই বারবার করে এই যে বললাম ভোপালে সবাই গিয়ে বলতে হয়েছে নরেন্দ্র সারেন্ডার। এছাড়া বহুবার কিন্তু নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছে রাহুল গান্ধী নানাভাবে। সেটা পার্লামেন্টের মধ্যে হতে পারে, পার্লামেন্টের বাইরে গিয়ে হতে পারে। মিনিমাম যেটুকু রেসপেক্ট একজন বিরোধী দলনেতা প্রধানমন্ত্রীকে দেবেন সেটা নেই, প্রধানমন্ত্রী বিরোধী দলনেতাকে দেবেন এটা নেই। দ্বিতীয়ত, যত দিন যাচ্ছে আমাদের সব জায়গাতেই দেখতে পাচ্ছি যে গণতন্ত্রের জায়গাটা ক্রমশ সংকুচিত হচ্ছে। যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধরেন, দেখবেন এখানে যে বিধানসভার অধিবেশন সেই নামকাওয়াস্তে হয়, কোনো ভালো রকম গ্রহণযোগ্য আলোচনা নেই। এবং একইভাবে পার্লামেন্টেও তাই বলা হচ্ছে যে একটার পর এক বিল পাস হয়ে যাচ্ছে, রাতের অন্ধকারে বিল পাস হয়ে যাচ্ছে, একদিনের নোটিশে বিল পাস হয়ে যাচ্ছে। সেখানে কোনো রকম ডিবেট নেই এবং সেই ডিবেট করানোর জন্য যে ইচ্ছা বা সদিচ্ছা সেটাও হয়তো অনেক সময় থাকছে না। আলটিমেট যেটা হয়, এর ফলে গণতান্ত্রিক যে পরিসর সেই গণতান্ত্রিক পরিসরটা ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে। আলটিমেট সংখ্যা কথা বলছে, অর্থাৎ কার সংখ্যা কি বিধানসভায় কি লোকসভায় কতটা বেশি, সেই সংখ্যার জোরে কোনো বিল পাশ করে দেওয়াটাই মূল কাজ হয়ে দাঁড়িয়েছে কোনো সরকারের। সেখানে আলোচনা, একটা ডিবেট, যে বিরোধীদের কোনো পয়েন্ট থেকে দুটো জায়গা নেওয়া, সেই জায়গাটা কিন্তু ক্রমেই কমে যাচ্ছে।
এবার থার্ড, এখানে সব থেকে বড় জায়গা সেটা হচ্ছে সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়া। আজকে এই সোশ্যাল মিডিয়া, আজকে সবার হাতে মোবাইল, যে যার মতো করে লিখছে, এবং তার ফল একটা খবরের সত্যতা কেউ যাচাই করছে না। এখন আমরা বলি সমাজ মাধ্যমের যুগ, সেটা অনেক শক্তিশালী এই মাধ্যম, এবং এই মাধ্যম অনেকাংশেই ব্যবহার করা হচ্ছে আর কি ঘৃণা ছড়ানোর জন্য, বিদ্বেষ ছড়ানোর জন্য। হ্যাঁ, ভালো কাজ যে হচ্ছে না সেটা নয়, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো বিস ইনফরমেশন দিচ্ছে, ফলে সাধারণ মানুষ সে খুব কনফিউজড যে কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা ধরবে, কোনটা ধরবে না, ঠিক বুঝে উঠতে পারছে না। ফলে একটা তারা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছে। তার ফলে তারাও যে একটা ভালো ওপিনিয়ন তারা একটা কিসের বেসিসে দেবে সেটা দিতে পারছে না। কারণ যে এমনি মিডিয়া, সেটা কাগজ হতে পারে ন্যাশনাল বা রিজিওনাল বড় কাগজগুলো, কোনোটা গদি মিডিয়া, বা কোনোটা আমাদের পশ্চিমবঙ্গে হলে আপনারা বলতে পারেন দিদি মিডিয়া। ফলে তার বাইরে তারা কিন্তু সেই মিডিয়া যে সরাসরি প্রশ্ন করবে তার বাইরেও অনেক সময় বেরোতে পারেন না। তাহলে আগামী দিন, এই যে বললাম অপারেশন সিঁদুরে 1 মাসের পর, যেটা একসময় ভাবা হয়েছিল যে ভারত এক হয়ে আহ, ঐক্যবদ্ধ, অন্তত ভারতের উপর যখন আক্রমণ হয়, ভারত তখন এক, যেখানে যে দেশই বলুক না কেন ভারত এক আছে, ভারত এক হয়ে লড়াই করছে, সেটা কিন্তু 1 মাসের মধ্যেই হওয়া, 1 মাসের মধ্যেই সেটা আর দেখা যাচ্ছে না। বিরোধীরা সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলেছিল, কিন্তু সেই সংসদে বিশেষ অধিবেশন মোদী সরকার ডাকেনি, তারা বরঞ্চ বাদল অধিবেশনের দিন পর্যন্ত ঘোষণা করে দিয়েছে। এবার বাদলের অধিবেশনে নিশ্চয়ই কোনো না কোনো দিন এই অপারেশন সিঁদুর বা পেহেলগাঁও নিয়ে আলোচনা হবে। তখন যে যার মতো দেখা যাবে ওই সেনার সাফল্যকে নামকাওয়াস্তে কুর্নিশ করেও সবাই মিলে কিন্তু ওই গ্লাভস বার করে একে অন্যকে আক্রমণই করবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।